নমস্কার, পাবলিক নয়ের পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে থাকি। আজকে রাজ্য রাজনীতির পাশাপাশি আসন্ন যে এডিসি নির্বাচন রয়েছে, এডিসি নির্বাচন নিয়েও আমরা কথা বলবো। তার পাশাপাশি এডিসি নির্বাচনে বিজেপি দলের কি প্রস্তুতি রয়েছে তা নিয়েও আমরা কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে, পাবলিক নয়ের স্টুডিওতে রয়েছেন রাজ্যের পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা। রেবতী বাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমি একটা বিষয় বলে রাখতে চাইছি যে বিভিন্ন সময় আমরা জানি যে এখন বর্তমানে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে রাজ্যের শাসক দলের পাশাপাশি শাসক দলের যারা জোট সঙ্গী রয়েছেন, তার পাশাপাশি বিরোধী দল যারাই রয়েছেন, প্রত্যেকেই এডিসি কে পাখির চোখ করে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং চেষ্টা করছেন কিভাবে এডিসি কে নিজেদের দখলে আনা যায়। আমি রেবতী বাবুর কাছে প্রথমেই যাবো যে আজকে উৎসবের মৌসুম পার করে এসেছি, সামনে এডিসি নির্বাচন, বিজেপি দলের কি প্রস্তুতি রয়েছে? আপনি বিভিন্ন সময় পাহাড়গুলোতে ঘুরে বেড়াচ্ছেন, কি সাড়া পাচ্ছেন? পাহাড় কি বলছেন? প্রথমে ধন্যবাদ পাবলিক যে আপনাদের নিউজ চ্যানেল, এই চ্যানেলকে এবং আপনাদের মাধ্যমে যারা দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক আগে থেকেই এডিসি নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছিলাম। আমরা বুথ চলো অভিযান করেছি, তারপরে বিভিন্ন ধরনের কর্মসূচি, আমরা যোগদানের কর্মসূচি, কোভিড-19 সময়ও আমরা মোটামুটি দলীয়ভাবে যারা অসহায়, যারা ওই সময় খুব কষ্টে ছিল, তাদের জন্য আমরা অনেক সাহায্যের হাত আমরা বাড়িয়েছি এবং সাংগঠনিক দিক থেকেও আমাদের দলকে মজবুত করার জন্য আমাদের আরো 5-6 মাস আগে থেকে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেটা চলছে। আমি আজও ঘন্টা ছড়াইছিলাম দুপুর পর্যন্ত। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক মণ্ডলে আমাদের সাংগঠনিক যেটা প্রশিক্ষণ শিবির, সেটা শুরু হয়েছে অনেক আগে। আজকে দলায় জেলায় বিভিন্ন মণ্ডলে চলছে, শেষ হয়েছে বিকালে। তো এরকম করে সারা ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে এবং হচ্ছে বিভিন্ন জায়গায়। এটাও একটা দিক, সাংগঠনিক দিক থেকে সংগঠনকে মজবুত করা, কর্মীদেরকে সক্রিয় করে তোলা এবং সাংগঠনিক দুর্বলতা যে জায়গায় ছিল বা আছে সেগুলিকে কাটিয়ে কিভাবে উঠতে পারে সেই চেষ্টা। তো আমি বলতে পারি এই যে বিগত 5-6 মাস যাবৎ করোনার মধ্যে এবং তারপরে যে কাজকর্ম আমরা করেছি, তাতে আমি বলতে পারি আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এবং আপনারা জানেন লোকসভার পর থেকে পাহাড়ে কিন্তু বিজেপির যে গেরুয়া চারিদিকে, এবং লোকসভায় সবার বুথ পেয়েছি বলে আমি জয়লাভ করেছি, না হলে পূর্ব ত্রিপুরায় জয়লাভ করা সম্ভব ছিল না। কারণ ম্যাক্সিমাম আমার এরিয়া হচ্ছে এডিসি এরিয়া। তো এডিসিতে আমি এককভাবে আমরা লড়াই করে সমস্ত আঞ্চলিক দল, সিপিএম এর যে সংগঠন, সবটাকে আমরা তছনছ করে দিয়ে কিন্তু আমরা জয়লাভ করেছি। পশ্চিমে এবং পূর্বে দুইটা জায়গাতেই আমরা জয়লাভ করেছি। তারপরে হাজারো মানুষ আবার আমাদের দলে যোগদান করেছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমাদের পাহাড় এখন পুরোপুরি বিজেপির দখলে এবং বিজেপির সংগঠন অনেক অনেক মজবুত। সেটা আগামী এডিসি নির্বাচনে আপনারা প্রমাণ পাবেন। এডিসিতে বিজেপির আমরা যদি দেখি বা শাসক দলে বিরোধী রয়েছে সিপিআইএম, কংগ্রেস। আপনি বলছেন যে কংগ্রেস এবং সিপিআইএম এর বিশেষ করে একেবারেই ভেঙে সিপিআইএম কে অনেকেই চলে এসেছেন আপনাদের দলে। আপনাদের জোট সঙ্গী আইপিএফটি, তাদের কি ভূমিকা থাকতে পারে? তারা কি একাই লড়াই করবেন না বিজেপির সঙ্গে থেকে লড়াই করবেন? দেখুন, সরকার তো চলছে আমাদের এর সঙ্গে। তো আমি সব জায়গাতেই বলেছি এবং আমাদের সমস্ত নেতৃত্বরাই এই কথা বলে, জোট তো সারা জীবনের জন্য না, জোট যে কোনো সময় থাকতে পারে, নাও থাকতে পারে। তবে আমরা যারা বিজেপিতে কাজ করি বা বিজেপি নীতির কথা যদি আমি বলি, বিজেপি সবাইকে নিয়ে চলতে চায়। তার জন্য আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এবং সবকা বিকাশ যেদিন হবে সেদিন সবকা বিশ্বাস আমরা অর্জন করতে পারি। তো তার জন্যই আমাদের চেষ্টা থাকবে কেউ ক্ষুদ্র হলেও তাদেরকে নিয়ে চলা, কারণ আমরা সবাইকে নিয়ে চলার মানসিকতা রাখি। আমরা কাউকে খুব দুর্বল ভাবি না, কাউকে একেবারে অবহেলা আমরা করি না, সবাইকে নিয়ে চলতে চাই। কারণ ত্রিপুরাকে এক রাখতে হবে, শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। এক ত্রিপুরা থাকলে শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। তো তার জন্য সবাইকে নিয়ে
একটা ইউনিট হিসেবে আমরা কাজ করতে চাই এবং এই ত্রিপুরা রাজ্যকে একটা মডেল স্টেট রাজ্যগুলির মধ্যে একটা অন্যতম রাজ্য হিসেবে আমরা গড়ে তুলতে চাই। তো অন্যতম রাজ্য গড়ে তুলতে গেলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমাদের পরিকল্পনা, স্লোগান বা যেটা আমাদের স্বপ্ন, সেটাকে সার্থক করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবার সহযোগিতা দরকার, সবাই অংশগ্রহণ করলে তবেই তারপরে ত্রিপুরা উন্নতি লাভ করবে। আইপিএফটির যদি দেখি, একটা দাবি ছিল যে ত্রিপুরা ল্যান্ডকে নিয়ে, এবং বর্তমানে তারা আবারও সেই দাবিটাকে নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করতে দেখা গেছে। নির্বাচনের পরে, নির্বাচনের আগে যেটা বলা হয়েছিল যে সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে, কিন্তু এখন জোর কদমে আবার যখন এডিসি নির্বাচনের আগেই দাবিটা করা হচ্ছে, সেটাকে কিভাবে দেখবেন? বা সেটা যদি বলা হয় যে এডিসি নির্বাচনে আইপিএফটি তখনই জোটে আসবে যে যদি ত্রিপুরা ল্যান্ডকে মান্যতা দেওয়া হয়। এখন ওটা তাদের রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দাবি। আমি বলবো যে কোনো রাজনৈতিক দল একটা ইস্যু, একটা নীতি আদর্শকে নিয়ে চলে। আমাদের বিজেপির আলাদা, তাদের আলাদা। তাদের দলটাই হচ্ছে আঞ্চলিক এবং একটা সম্প্রদায়কে নিয়ে। তো সেই জায়গায় তাদের হয়তো বা এটাই একটা বড় ইস্যু, এটাকে যদি তারা ভুলে যায় তাহলে তাদের অস্তিত্বের প্রশ্ন। তো আমরা তো পরিষ্কার জানি যে ত্রিপুরা ল্যান্ডের যে ইস্যু বিজেপির কাছে কোনো বড় ব্যাপার না। আমরা আগেই বলেছি এই ইস্যু, আমাদের ইস্যুকে সামনে রেখে আমরা যুদ্ধ করিনি। আমরা পরিষ্কার বলেছি যে ছোট রাজ্য, এই জায়গায় যদি আবার আলাদা একটা রাজ্যের আমরা পরিকল্পনা করি বা একটা প্রয়াস করা হয়, এটা মানে অবাস্তব হবে এবং এটা খুব কষ্ট হবে, কঠিন হবে এটা করতে গেলে। কারণ আমরা দেখেছি আরো বড় রাজ্য আসামের বড়রা দাবি, পশ্চিমবঙ্গ অনেক বড় আমাদের রাজ্য থেকে, সেখানে দার্জিলিং, এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম দাবি ছিল অনেক আগে থেকে, 60 বছর ধরে, 65 বছর ধরে, এগুলিও হচ্ছে না। কারণ একটা জাতিকে, একটা সম্প্রদায়কে ভিত্তি করে একটা রাজ্য করা আজকের যুগে খুব কঠিন। কারণ আমরা এখন জাত, পাত, ধর্ম তার ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু অন্যরকম চিন্তা ভাবনায় আছি। আমরা ভারতকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কিভাবে কম্পিট করতে পারি, সেই প্রতিযোগিতায় আমাদের ভারতকে কিভাবে শ্রেষ্ঠ আসন দিতে পারি, সেই জায়গায় আছে। এখন আমাদের বাচ্চারাও অনেক নতুন নতুন চিন্তাধারা নিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন তাদের কেরিয়ার তারা গঠন করছে। তো সেই জায়গায় এরকম বিষয় নিয়ে খুব মানে কষ্ট যে একটা আলাদা রাজ্য গঠন হয়েছে, তাদের রাজনৈতিক দাবি, আন্দোলন। তো আমাদের দিক থেকে তো পরিষ্কার এটা সম্ভব না। ঠিক। এখন তারা যদি তারপরেও সেটাকে নিয়ে আন্দোলন করে, ইয়ে করে, এটা তাদের ব্যাপার। সেখানে একটা কথা আমি অবশ্যই বলবো যে শুধু পাহাড়ে, জঙ্গলে বা গ্রামাঞ্চলে গিয়ে রাস্তায় মাইক তাগিয়ে ভাষণ না দেওয়ার চাইতে বিধানসভায় বলো, পার্লামেন্টে গিয়ে বলো, মানে দাবিটা সঠিক জায়গায়, সঠিক জায়গায় যেন রাখা হয়। কারণ তাদের 8 জন এমএলএ আছে, 2 জন আমরা মন্ত্রী বানিয়েছি। মন্ত্রীরা বলতে না পারলে অন্তত আমাদের বিধায়করা বলুক, কিন্তু সেখানে তো তারা বলছে না। তারা খালি বলছে আমাদের গ্রামে কোথাও বাজার সভায়, পথ সভায়। তো গ্রামের মানুষ এগুলি কতই বা বুঝে, সাংবিধানিক কি পদ্ধতি আছে, কিভাবে একটা নতুন রাজ্য করতে হয়, অসাংবিধানিক না, কিন্তু বাস্তবিক দিক থেকে যদি চিন্তা করি সেটাতে কষ্ট আছে। আর আরো একটা বিষয়, বর্তমানে এডিসি নির্বাচনের আগে যেটা সবচেয়ে বেশি প্রকট হয়েছে যে রাজ্যে আমরা যেরকম ভাবে কংগ্রেসের ক্ষেত্রেও যদি দেখি, বিভিন্ন সময় দেখা গেছে কংগ্রেসকে নিয়ে ঠাট্টা করা হতো যে কংগ্রেসে বিভিন্ন একটা পন্থী রয়েছে, একটা বলা যেতে পারে পীযূষপন্থী, বুধবারের কংগ্রেস, সোমবারের কংগ্রেস, শুক্রবারের কংগ্রেস, এইরকম বলা হতো। কিন্তু বর্তমানে আমরা যদি যেটা সরাসরি ভাবে না হলেও আভাস এবং কোথাও পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে একটা দেখা যাচ্ছে যে বিজেপি দলেও একটা দুইটা পন্থীর দিকে দল এগোচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা কি কোনোভাবে এফেক্ট করবে? বা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদকে নিয়ে এখন একটা বিষয় ভাবনা চিন্তা অনেকে করছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, দেখুন, বড় দলের মধ্যে এরকম ছোটখাটো হতে পারে, কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপিকে তুলনা করা উচিত হবে না আমি মনে করি। কারণ কংগ্রেস দল যদি হতো, আজকে কিন্তু ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব আজকে 23 তারিখ নভেম্বর, 23 নভেম্বর পর্যন্ত বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকতে পারতেন না, কংগ্রেস যদি হতো। বিজেপি বলে কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আর আমি তো পরিষ্কার বলতে পারি যে মুখ্যমন্ত্রী বদল হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমাদের কিছু বিধায়করা তাদের আমাদের দলের যে সিস্টেম,
আমরা প্রথমে, আমি যদি মন্ডল কমিটির কোনো সদস্য হই, আমার সমস্যা, আমার অভিযোগ যদি থাকে, আমি মন্ডল সভাপতির কাছে বলবো। আমি যদি রাজ্যের বড় নেতা হয়, আমার রাজ্য সভাপতির কাছে বলবো। রাজ্য সভাপতির কাছে বলার পরে যদি কিছু না হয়, তাহলে আমার কেন্দ্রীয়, আমার যে ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে আমি বলি। সেই সিস্টেমে গিয়ে হয়তো আমাদের কয়েকজন বিধায়করা তারা দলের কথাই বলেছেন, তাদের কিছু সমস্যার কথা বলেছেন, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, তারা দেখবেন। নতুন আমাদের প্রভারী নিযুক্তি দেওয়া হয়েছে, হয়তোবা আসবেন কয়েকদিনের মধ্যে। আমি নিজেও কথা বলেছি ওনার সঙ্গে টেলিফোনে, উনি বলছেন খুব শিগগির আসবেন। এবং তার আগে তিনি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং আগে যিনি প্রভারী সুনীল দেওধরজি, সবার সঙ্গে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করার মাধ্যমে একটা নতুন একটা পরিকল্পনা চিন্তা ভাবনা নিয়ে তিনি আসবেন। তো পাশাপাশি যে সমস্ত বিধায়করা আপনি যে কথা বলতে চেয়েছেন, আমি একটু ব্যাখ্যা করে বলি। তাদের সঙ্গে আমি নিজেও কথা বলেছি। তো তাদের বক্তব্য শোনার পরে আমার কোথাও মনে হয়নি যে কংগ্রেসের সময় যেভাবে সুধীররঞ্জন মজুমদারকে সরিয়ে সমীর রঞ্জন বর্মন হয়েছিলেন, আমাদের এই বিজেপি এই সরকারে এমন কোনো পরিকল্পনা, কোনো এমএলএ নেই। তাদের কিছু সাংগঠনিক কথাবার্তা, এরকম কোনো উন্নয়নমূলক বা হয়তোবা মনে হয়েছে যে এইভাবে একটু কাজ করতে পারলে ভালো, সেইগুলো হয়তোবা তারা বলেছেন। এবং তারা পরিষ্কার বলেছেন যে আমরা সরকার পরিবর্তন, সরকারের পতন, আমরা কিছুই এমন হোক আমরা চাই না, আমরা বিজেপিতেই আছি, বিজেপি আর শক্তিশালী হোক, এটা তারা সবাই বলছেন। আমি তো মোটামুটি সবার সঙ্গে আমি কথা বলেছি। আচ্ছা, এক দুজন বাদে সবার সঙ্গে। আরো একটা বিষয় যে 2018 নির্বাচন যদি দেখি, তার সঙ্গে যদি 2013 নির্বাচন দেখি, 13তে যারাই মুখ ছিলেন বিরোধী দলে, এবং একটা আভাস হয়েছিল যে 13তে সরকার পরিবর্তন হবে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে যে কিছুই হয়নি। 2018তে মুখ পরিবর্তন হয়েছে, এবং সবচাইতে বড় ব্যাপার, বিজেপির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেছে সেটা হচ্ছে নতুন মুখ, এবং সেটা হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু এর আগে যিনি মুখ ছিলেন বিরোধী দলে, তখন কিন্তু সরকার পরিবর্তন হয়নি। আজকে যখন মুখ পরিবর্তন হয়েছে, বিরোধী দলের একজন প্রধান যখন নির্বাচিত হয়ে এবং তাকে যখন সামনে রেখে নির্বাচন লড়াই হয়েছে, তখন কিন্তু রাজ্যের মানুষ ভোট দিয়েছে এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি বিরোধী দলে ছিলেন তখন সময়ে 13তে, বর্তমানে তিনি শাসক দলের একেবারে বলতে পারি আমরা হেভিওয়েট বিধায়ক রাজ্যের, আমি নাম করেই বলতে পারি সুদীপ রায় বর্মন। আজকে উনার নেতৃত্বেই বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে একটা বিরোধী আভাস, যে সরকারের অনাস্থা হতে পারে বা এরকম বিষয় বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া উঠে থাকে, সেটা কতটা যুক্তিযুক্ত। কিন্তু বর্তমানে তো যে কারণে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অর্থাৎ আমরা বলতে পারি মানুষ বিপ্লব কুমার দেবকে চায়। দেখুন, যে দুজনের নাম আপনি মেনশন করলেন, দুজনে আমাদের দলের সম্পদ। ঠিক, একজন তো মুখ্যমন্ত্রী, সেখানে তো আমাদের কোনো বক্তব্য নেই। আর একজনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনার প্রতিভার অভাব নেই। উনি ত্রিপুরার রাজনীতিতে ইতিমধ্যেই মানে পরীক্ষিত এবং পরিচিত। ঠিক, ওনার পরীক্ষার আর কোনো বাকি নেই আমাদের। তো আমরা মনে করি যে দুজনে আমাদের সম্পদ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবার সঙ্গে কথা বলবেন। তো আমি তো আশা রাখছি, অন্তত আমার কাছে এরকম কোনো খবর নেই যে এরকম কিছু হচ্ছে। তো দুইজনেই থাকবেন, দুইজনেই সরকার চালাবেন, কেউ বিধায়ক হিসাবে হয়তো না, কেউ মুখ্যমন্ত্রী হিসাবে। এবং আমরা যারা কোনো ইয়েতে নেই, আমরাও আছি, সবাই মিলে আমাদের সরকার থাকবে এবং 2023-এর পরে আমাদের সরকার আসবে আমার মনে হয়। কেননা আমরা ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্য যে সমস্ত ফাউন্ডেশন দেওয়া দরকার, সেগুলোই আমরা কাজ করছি। হয়তোবা তাৎক্ষণিকভাবে কারোর 2000 বাধা দেওয়ার কথা, সেটা আমরা দিতে পারছি না, কিন্তু সেটাও হবে 5 বছরের মধ্যে। এবং যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেটা তো হবে, পাশাপাশি তার বাইরেও এমন অনেক কাজ আমরা করছি যেটা আমরা প্রতিশ্রুতির মধ্যেও রাখি, সেগুলিও হয়ে যাচ্ছে আমাদের। তো একটা সরকার 3 বছর 5 বছর খুব অল্প সময়, তাও ত্রিপুরার মতো একটা রাজ্যকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সব দিক থেকে, আপনার যোগাযোগের যে ব্যবস্থার কথা বলুন, অর্থনৈতিক অবস্থার উন্নতি, বিভিন্ন দিক থেকে যেভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা 3 বছরে সম্ভব না, 5 বছরেও সম্ভব না। তবু আমরা চেষ্টা করছি 5 বছরের মধ্যে যেগুলি আমরা জনগণকে কথা দিয়েছিলাম সেইগুলি পূরণ করে, তার বাইরেও আমরা কিছু কিছু, যেমন এখন মানে যেভাবে হচ্ছে কমিউনিকেশন, ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইউনিট করার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি,
এরকম সার্বিক দিক থেকে যেটা হচ্ছে অনেকটা বিষয় আছে যেগুলি আমরা প্রতিশ্রুতির মধ্যে আমাদের ছিল না। তো আশা রাখছি 2023 সালে আমাদের যুবকদের জন্য, বেকারদের জন্য আমাদের কর্মসংস্থান হবে, কিছু সরকারি চাকরি হবে। ইতিমধ্যেই প্রায় 8,000 শূন্যপদ ঘোষণা করেছে, নিয়োগ করা হবে। তো কর্মচারীদের বিষয় আছে, আমরা জানি সেটাও হয়ে যাবে। ইতিমধ্যে জাতীয় সড়ক আমরা 8-9টা কাজ আমাদের শুরু হয়ে গেছে, সেটা 23 সালের মধ্যে যাতে ভালো আমাদের হাইওয়ে হয়। শুধু একটা দুইটা নয়, একটা তো আছে 44 ন্যাশনাল হাইওয়ে যেটা এখন সিমলুক পর্যন্ত মিজোরাম, আর একটা যেটা এখন ন্যাশনাল হাইওয়ে 8। এই সবগুলি কাজ সম্পন্ন করার আমাদের ইচ্ছা। জলপথে, রেলপথে বা বিমান পরিষেবা এই সমস্ত ইয়ে করা, তার উন্নতি সাধন করা, এবং অর্থনৈতিকভাবে কৃষক যারা জমিয়া তাদের জন্য আমাদের পরিকল্পনা, একটা পরিবারকে স্বনির্ভর কিভাবে করতে পারে সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন। ইতিমধ্যে বেকার যুবক যুবতীরা যদি ব্যবসা করতে চায়, ঋণ নেওয়ার ক্ষেত্রে সরলীকরণ, এবং জায়গা যদি জুট থাকে তাকে সেই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যাতে দ্রুত দিতে পারি, এবং বিভিন্নভাবে সরকারিভাবে সহায়তা করতে পারি যাতে স্বনির্ভর হতে পারে। সেটা পানির দোকান হতে পারে বা মিডিয়াম এরকম কোনো তো এরকম ক্ষুদ্র ব্যবসায়ী থেকে একদম মাঝারি ব্যবসায়ী সবাইকে নিয়ে আমাদের সরকার ভাবছে কিভাবে আমরা তাদেরকে সহায়তা ডেভেলপ করা যায়। আরেকটা বিষয়, এডিসি নির্বাচন যেহেতু আমরা আজকে প্রসঙ্গে রেখেছি, এডিসি নির্বাচনে বিজেপি দল জোর কদমে এগোচ্ছে। সিপিআইএম দল, যে দলটা রাজ্যে 25 বছর ক্ষমতায় ছিল, এডিসি 35 বছর শাসনকালে 25 বছর তারা ছিল, 10 বছরের টার্ম বাদ দিয়ে শেষ 15 বছর তাদের দখলে ছিল। এডিসি উন্নয়ন নিয়ে তারা দাবি করছেন যে এডিসি তাদের সময় উন্নয়ন হয়েছে, এবং বিজনবাবু বলুন, মানিকবাবু বলুন, বা আমাদের যিনি রয়েছেন গৌতম বাবু, প্রত্যেকেই বিভিন্ন সাংবাদিক সম্মেলনে করে দাবি করে থাকেন, বিভিন্ন সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করে থাকেন যে এবারের এডিসি নির্বাচনেও তারাই জয়লাভ করবে। তারাই বলছেন, কারণ রাজ্যে বামফ্রন্ট যখন যারা রয়েছেন তারা উন্নয়নের পক্ষে। কিন্তু আমরা যখন গ্রাউন্ডে যাই, পাহাড়ে জল কোথাও পাচ্ছি না, বিদ্যুতের এখনো কানেকশন গিয়ে পৌঁছয়নি, খাবারের এখনো সমস্যা রয়েছে, অনেক পরিবার রয়েছে যেখানে এখন পর্যন্ত শিক্ষা যদি আমরা বলি, এডুকেশন যদি আমরা বলি, সেটা পৌঁছয়নি। অনেকে আমরা যদি বিভিন্ন সময় আমরা দেখেছি গ্রাউন্ডে গিয়ে পরিবারের ছেলেমেয়েরা এখনো কাজের জন্য বেরোচ্ছেন বাইরে, পড়াশোনার জন্য নয়। জল পৌঁছয়নি, জলের জন্য মাইলের পর মাইল পথ হাঁটতে হচ্ছে। আমাদের ক্যামেরাও সেই বন্দী রয়েছে, 9 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটতে হচ্ছে। কি বলবেন, কোথায় উন্নয়ন এবং কোন উন্নয়নের দাবি তারা করছেন? দেখুন, যদি তারাই দাবি করে থাকে, আমি বলবো তাদের কাছে একটা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। এত উন্নয়ন করে থাকলে জনগণ তাদেরকে কেন প্রত্যাখ্যান করলো? একবার নয়, দুইবার ইতিমধ্যে 2018 অ্যাসেম্বলি ইলেকশন, 2019 লোকসভা ইলেকশন। যদি এমন উন্নয়ন হতো তাহলে মানুষ কেন ক্ষুব্ধ ছিল? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন, আজকে যদি এত উন্নয়ন করে থাকে, এডিসির ব্যাপারে বলছেন যেহেতু, বা পাহাড়ের কথা, গ্রামের কথা, ম্যাক্সিমাম এটা এডিসি এরিয়ার মধ্যে পড়ে, তাহলে মানুষ এখনো কেন আমাদের দাবি করতে হচ্ছে বিজেপিকে? এত কেন এখন মানে সব ডিসিশন নিতে হচ্ছে? যেমন 6 শিডিউল মোতাবেক যে ক্ষমতাগুলি দেওয়া ছিল সেটাও তারা দেয়নি। উন্নয়ন কোথায় ছিল? 6 শিডিউল মোতাবেক অনেক কিছু দপ্তরকে এডিসির হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেটা তারা দেয়নি। কেন্দ্রীয় সরকার, আমি বলবো না শুধু নরেন্দ্র মোদী সরকার আসার পরে, তার আগেও অনেক কেন্দ্রীয় সরকার অনেক সময় চিঠি লিখেছে, তাদের মতামত চেয়েছে, তাদেরকে দিল্লিতে দেখেছে যে তোমাদের মতামত দিয়ে যাও, তোমাদের মতামত কি, এডিসি কে কি করতে হবে, এডিসির মানুষকে কিভাবে উন্নয়ন করতে হবে, সেই ব্যাপারে তোমাদের কি ডিমান্ড, কি দাবি জানতে চেয়েছে। তারা সেই চিঠির উত্তরও তারা দেয়নি। ফলে আমাদের পঞ্চায়েতে যেভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের পঞ্চায়েত রাজ আইন সংশোধনের মাধ্যমে 1973, তারপরে 73 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধনের, বিভিন্ন যে ব্যাপারগুলি, তো এইগুলি পঞ্চায়েতের হাতে 3টা স্তর। প্রত্যেক স্তরে আমার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সব জায়গায় টাকাও আছে, সেটা অর্থ কমিশন থেকে, নীতি আয়োগ থেকে, কেন্দ্র, বিভিন্ন রাজ্য থেকে টাকা পাচ্ছে। কিন্তু 6 শিডিউল মোতাবেক যেটা একটা বড় বাধা ছিল, ভিলেজ কাউন্সিলের হাতে টাকা পৌঁছে দেওয়া, সেটাও তারা কিছুই করেনি, কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
মানুষের দাবি ছিল, জনগণের দাবি ছিল যে এডিসিতেও একটা ত্রিস্তরীয় এমন একটা ব্যবস্থা হোক, পঞ্চায়েত ব্যবস্থার মতো এডিসিতেও। যেমন আমরা আসার পরে এখন সেই জায়গায় কাজ করতে শুরু করেছি। বিসি হচ্ছে আমরা গ্রামের সঙ্গে তুলনা করতে পারি, গ্রাম পঞ্চায়েত, আর এদিকে ভিলেজ কমিটি, পঞ্চায়েত সমিতি আমরা এখন সাবজোনাল এইভাবে আমরা ইয়ে করেছি। আর জেলা পরিষদ এডিসির ক্ষেত্রে হবে জোনাল। তাহলে 3টা স্তরে সেখানেও কাজ করা হবে। তো আমরা এইভাবে প্রপোজাল পাঠিয়েছি। আমরা এখন তার উপরে যাতে সংবিধান সংশোধন হয়, 125তম সংবিধান সংশোধন, আমি নিজেও কথা বলেছি, আমাদের দলের তরফ থেকে দাবি করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এই প্রথম ঐতিহাসিক সিদ্ধান্ত যে এডিসি কে আমরা 42টা দপ্তর দেব, 50টা আসন বাড়িয়ে দেব, বন থেকে বন অধিকার থেকে শুরু করে সমস্ত এডিসির হাতে 6 শিডিউল মোতাবেক সাংবিধানিক ভাবে যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে নীতিগতভাবে। কিন্তু আগের সরকারের দৃষ্টিভঙ্গি কি ছিল? না, দেওয়ার পক্ষে তারা ছিল না, তার জন্য কোনো দাবিও তারা করেনি, দেওয়ার চেষ্টাও করেনি, তার জন্য এডিসি এতদিন বঞ্চিত ছিল। যেমন আরেকটা উদাহরণ আমি দিতে পারি, এই যে ত্রিস্তরীয় যদি হতো, বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসতো, আর যেহেতু ছিল না তার জন্য বিসিতে টাকা আসেনি, বিএসসি যেটা ব্লক অ্যাডভাইজারি কমিটি ব্লকগুলিতে, সেখানে টাকার অভাব ছিল, পিডিএফ এর টাকা কম যেত। আমাদের সরকার আসার আগে আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি রাজ্যের তরফ থেকে এটা চেষ্টা করা হবে, দেওয়া হবে। আমাদের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে, তাদের উদ্যোগে, তাদের সদিচ্ছার কারণে আজকে কিন্তু আমাদের ভিলেজ কাউন্সিল, তারপরে আমরা বিসিতে, বিএসসিতে, এরকম বিভিন্ন জায়গায় এখন অর্থ মানে তাদেরকে দেওয়া হচ্ছে। কিভাবে? ভিলেজ কাউন্সিলও 15 থেকে 16-17 লাখ টাকা কোনো জায়গায় বড় বিসি যদি হয়, ডাইরেক্ট আমাদের ফাইন্যান্স কমিশন, 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, যেটা আগে কোনোদিন ইতিহাসে আমরা দেখিনি। তো আমরা এখন অর্থনৈতিকভাবে এডিসি কে অনেকটা ক্ষমতায়ন করেছি, আমরা তাদেরকে আরো আর্থিক শক্তি বৃদ্ধি করেছি। তাদের আগামী দিনে আরো প্রশাসনিক বিভিন্ন সংস্কার আমাদের করা দরকার। তার জন্য 125তম সংবিধান সংশোধন করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে, একটা কমিটি করা হয়েছে। আনন্দ শর্মাকে তার প্রেসিডেন্ট করে সেই স্ট্যান্ডিং কমিটি তারা রিপোর্ট সাবমিট করেছে, এবং আমরা যে দাবি করেছিলাম ত্রিপুরা রাজ্য সরকার, আমাদের বিজেপি, সেটা ওইখানে প্রতিফলিত হয়েছে। আমি নিজেও কপিটা পেয়েছি। তো আগামী দিনে সংবিধান সংশোধন হওয়ার পরে সেগুলি আমরা পেতে শুরু করব। তখন দেখবেন পাহাড় সমতলের মধ্যে যে বৈষম্য উন্নয়নের ক্ষেত্রে সেটা অনেকটা কম হয়ে যাবে, কারণ পঞ্চায়েতে যে টাকা আছে বিসিতে সেটা নেই। তাহলে পঞ্চায়েতে রাস্তা হচ্ছে কিন্তু বিসিতে রাস্তা হচ্ছে না। পঞ্চায়েতে আমার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডেভেলপমেন্ট হচ্ছে, তার ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন, আমার বিসিতে হচ্ছে না। জলের পাইপলাইন বসানো সম্ভব ছিল না, আগামী দিনে সেটাও হবে। পরিকল্পনা মাফিক ভিলেজ কাউন্সিলও সেখানে উন্নয়ন করতে পারে। পঞ্চায়েত আইনের মধ্যে বলা আছে যে গ্রাম সংসদ করতে হবে, গ্রাম সংসদে সবাইকে ডাকতে হবে, ডেকে গ্রামবাসীরা সবাই মিলে বলবে যে এই বছর এই জায়গায় ড্রেন করতে হবে, এই জায়গায় পানীয় জলের উৎস আমাদের বের করতে হবে। সেরকম অনুরূপ আমাদের পরিকল্পনা নেওয়া হবে বিসিতে। অর্থাৎ পরিকল্পনা নেওয়া হবে একদম গ্রাসরুট লেভেলে, গ্রামের মানুষই সেটা করবে। অর্থাৎ আমরা যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বলি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তো বিকেন্দ্রীকরণ হবে। গ্রামের মানুষ, একদম গ্রাম স্তরের মানুষ, তারা ক্ষমতা ভোগ করবে, নিজেদের শাসন নিজেরাই করবে। স্বশাসন যে কথা আমরা বলি, যেটা আমাদের গান্ধীজির স্বপ্ন ছিল, তো সেটা আমরা এখন পূরণ করতে চলেছি, যেটা সিপিএম এর কল্পনার বাইরে ছিল, কল্পনাও করেনি। আপনি সিপিএম এর কথাটা বলছিলেন, বামফ্রন্টের যে আপনি যে কথাটা বললেন যে তারা কেন্দ্রের কাছে কোনোদিন চায়নি, কিন্তু বামফ্রন্ট প্রতিনিয়ত যেটা বামফ্রন্ট নেতৃত্ব প্রতিনিয়ত যে একটা শব্দ উচ্চারণ করতেন, কেন্দ্রীয় বঞ্চনা, এটা এই শব্দটা বাচ্চা থেকে বুড়ো সবার মুখস্থ। তো কেন্দ্রীয় বঞ্চনা যদি হতো, বাদল বাবু এত হাজার কোটি টাকার কেলেঙ্কারি কেন জেলে দিয়েছিলেন? এটাই তো প্রমাণ যে কেন্দ্র টাকা দিয়েছিল, না হলে উনি এই কেলেঙ্কারি করতে পারতেন কোনোদিন। না হলে ওই বিমল চক্রবর্তী বল যদি না করি, বিশালগড় ব্লকের ভিডিও ছিলেন, এক বড় নেতার ভাই, তারা এই কেলেঙ্কারি করতে পারতেন। আরো অনেক কিছু আমি বলবো না, তো সেগুলো বেরিয়ে আসতো। টিআরটিসি শত শত বাস কেনার জন্য টাকা দিয়েছিল, আমরা বাসগুলি খুঁজে পাচ্ছি না, এখন টাকাও কোথায় গেল আমরা পাচ্ছি না। তো এরকম করার সুযোগ কোথায়, কিভাবে তাদের পার্টি অফিসগুলি সব দালান হয়ে গেল রাতারাতি। তো
তো টাকা এসেছিল, কেন্দ্র দিয়েছিল বলে তো তারা সুযোগ পেয়েছে। অনেকেই মজা করে বলে থাকেন ফেসবুকে যে সিপিআইএম এর সময়ে কোনোদিন হাসপাতাল উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী যাননি, বা সেরকম ভাবে কোনো বিল্ডিং যেটা সরকার সমাজের কাছে বা যারা রয়েছেন নাগরিক তাদের কাছে আসবে, অনেকেই মজা করে বলে থাকেন যে পার্টি অফিস উদ্বোধন হতো সিপিআইএম এর সময় সবচেয়ে বেশি। কি বলবেন? আমি তো ধন্যবাদ দেবো আমার মুখ্যমন্ত্রীকে, বিপ্লব কুমার দেবকে। উনি হসপিটাল করে, হসপিটাল যদি ভাঙা থাকে তার সংস্কার করে রিপেয়ারিং করার পরে, যদি বন্ধ দীর্ঘদিন থাকা হসপিটালকে যদি আবার পুনরায় চালু করেন, সেখানে ডাক্তারের ব্যবস্থা করে থাকেন, এলাকার উন্নয়নের জন্য একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যদি বড় ভূমিকা নিতে পারে সেটা যদি তিনি খুলে দেন এবং নিজে উদ্ঘাটন করেন, তাহলে আমি ধন্যবাদ দেবো আমার মুখ্যমন্ত্রীকে। সিপিএম এর মতো তিনি পার্টি অফিস উদ্বোধন করতে চাননি। এখন পার্টি অফিস আমাদেরও হবে, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি কোনটাকে, যাতে করে পাবলিকের সেবা হয়। আমার স্কুলের উদ্বোধন, স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, রাস্তার উদ্বোধন, যেমন নীতিন গডকরি জি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদের সবার সঙ্গে বসে তিনি ঘোষণা দিলেন ত্রিপুরা যে 9টা জাতীয় সড়ক কাজ শুরু করা, সেটা তিনি লঞ্চ করলেন, ইনঅগারেট করলেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। এটা আমাদের জন্য সুখবর। কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমার মন্ত্রীরা যদি শুধু বিজেপি পার্টি অফিস উদ্বোধন করতো, তাহলে এটা রাজ্যের জন্য দুঃখ, রাজ্যের জন্য মানে এটা ভালো দিক। তো পার্টি অফিসও হবে হইতে পারে একটা সময়, কারণ আমাদের বিজেপি, আমরাও বিশ্বাস করি একটা সংগঠন চলতে গেলে তার অফিস দরকার, তার কার্যালয় দরকার, সেখানে বসতে হবে, পরিকল্পনা হবে। কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি এখন, যেহেতু মানুষ সেবা করার সুযোগ দিচ্ছি আমাদের, আমরা সবাই এখন ত্রিপুরার জন্য আমরা চিন্তা করছি, ত্রিপুরাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য আমরা ভাবছি। তো সেই জায়গায় পার্টি অফিস থেকে আমাদের বড় এখন বন্ধ থাকা বিদ্যালয় আমরা চালু করি, বন্ধ থাকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করি। যে রাস্তা অনেক 10 বছর আগে কাজ করার কথা ছিল, কাজ না করে তার টাকা উধাও হয়ে গেছে, সেখানে এখন অতিরিক্ত টাকা এনে আমার মুখ্যমন্ত্রীকে, আমাদের মন্ত্রিসভাকে সে কাজ করতে হচ্ছে। আমি নিজেও মানে এমপি হওয়ার পরে আমি আমার বিভিন্ন যে সাব ডিভিশনগুলিতে যখন যাই, প্রথম মানে যে সমস্যার মুখোমুখি আমি হই সেটা হচ্ছে রাস্তা। তো রাস্তা এই যে অবস্থায় থাকার কি কারণ, সেটা আমি অনেক জায়গায় আমি দেখার চেষ্টা করেছি, কারণ সব জেলায় আমি মিটিং করেছি। মিটিং করে আমি ডিএমদের সাথে, ইঞ্জিনিয়ারদের সাথে, আধিকারিকদের সাথে যখন কথা বলে দেখি যে অনেক রাস্তা আছে 13, 14, 15 সনে শুরু হয়েছিল, বাজেট ছিল কত, কোন টাকা রাস্তার ধরন 16 কোটি টাকা। সেই 16 কোটি টাকা কাজ শুরু হয়েছে, ঠিকাদাররা টাকাও অনেকটা নিয়ে নিয়েছে, কিন্তু কাজ শেষ করেনি। তার অন্যতম কারণ সিপিএমরা তাদের ক্যাডারদেরকে শুধু এই সমস্ত সুযোগ দিয়েছিল, এবং তার ইট সেখান থেকে সিমেন্ট পার্টি অফিসে চলে গেছে। ফলে ওই সময় কাজটা সেরকম ভাবে হয়নি, অথবা সেই গতি ছিল না, অর্থাৎ সেখানে অনেক লেনদেনের ব্যাপার থাকায় তো সেই কাজগুলি হয়নি। 16 সনে কাজ বন্ধ। বিপ্লব দেবের নেতৃত্বে সরকার আসার পরে আমরা যখন দায়িত্ব পেলাম, আমরা যখন কাজ করতে শুরু করলাম, আমরা যখন চাপ দিতে শুরু করলাম, এখন দেখা গেল যে ওই ঠিকাদার 2016-15 সনে যিনি কাজের দায়িত্ব পেয়েছিলেন, শুরু করেছিলেন, এখন আমাদের সামনে এসে বলছেন স্যার সেই সময় 16 কোটি টাকা বাজেট ছিল, এখন 2000 কোটি, 5 বছর পরে আমি সেই টাকায় কিভাবে কাজ করি, আমাকে টাকা বাড়িয়ে দিন। সেটা 14 ফাইন্যান্স কমিশনে, 13 ফাইন্যান্স কমিশনে যে বাজেট ধরা, আজকে 15 ফাইন্যান্স কমিশনে, তাতে হবে না। আর ওই টাকা 15-এ ধরা নেই, তো তাহলে এরকম একটা ঘাটতি নিয়ে আমাদের সরকারকে শুরু থেকে কাজ করতে হয়েছে। প্রায় 13,000 কোটি টাকার মতো ঘাটতি ছিল। সেই টাকা ঘাটতি পূরণ করে, বা তারপরও আমাদের মুখ্যমন্ত্রী বারবার দিল্লিতে গিয়ে আমাদের বিভিন্ন মন্ত্রীদের, প্রধানমন্ত্রী সহ তাদের কাছে অনুরোধ করে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। তারপরও দেখুন এই যে কয়েকদিন আগে আমাদের 8টা-9টা জাতীয় সড়ক, আরো বিভিন্ন যে রাজ্যের সড়ক, যেটাকে স্টেট ওয়ে বলি আমরা, এইগুলিও চলছে। জাতীয় সড়কে সেই ভিডিও কনফারেন্সিং এ রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেও পোস্ট করে এবং একটা অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়েছেন যে নীতিন গডকরিজির কাছে যদি আমরা 10,000 চাই, 10,000 কোটি টাকা চাই, তাহলে আমাদের 14,000 কোটি টাকা দিই, অর্থাৎ 10 টাকা চাইলে আমাদের আরো টাকাটা আরো বেশি দিচ্ছে, এই যে বাড়িয়ে দেওয়া, সেটা কি? সেটাই তো আমি একটু আগে বললাম, সিপিএমরা যে বলতো কেন্দ্রীয় মন্ত্রণালয়, আজকে আমার মুখ্যমন্ত্রী বলছেন 10,000 চাইলে 11,000, 14,000 কোটি টাকা আমরা পাচ্ছি।
সেটা পাচ্ছিও। কোনোদিন ইতিহাসে আমরা কি দেখেছিলাম একদিনে 9টা জাতীয় সড়ক কাজের জন্য কোনো মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন? আমরা দেখিনি। এবং নীতিন গডকরি যে এই আগরতলায় এসে যে কাজটা শুরু করেছিলেন, মানে কাজের সূচনা করেছিলেন, আগরতলা তো সাবরম ন্যাশনাল হাইওয়ে, আজকে কি সুন্দর আমরা হাইওয়ে পেয়েছি। এটা তো আমাদের সরকার আসার পরে। তো কোন সময় বঞ্চনা করেছে তো এই রাজ্য সরকার জনগণকে। এক সময় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লি থেকে টাকা পাঠালে রাস্তায় মানে উধাও হয়ে যেত, সেই সিপিএম এর আমলে সেইভাবে হয়েছে, উধাও হয়ে গেছে। তার জন্য এডিসি এলাকার রাস্তাগুলো এখন হয়নি। এডিসি এলাকায় জলের যে আমরা ব্যবস্থা করতে পারি না। বিদ্যালয়ে তারা করেছে, বিল্ডিং বানিয়েছে শুধু তাদের ক্যাডার থেকে কাজ দেওয়ার জন্য, কিন্তু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা স্কুল, কোথাও 10 জন ছাত্র 12 জন শিক্ষক, কোথাও 12 জন শিক্ষক সেখানে মাত্র 1 জন ছাত্র। তো এই জায়গাতেও আমাদের কাজ করতে হচ্ছে। এখন তারা উল্টো বলছে স্কুল বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার। আর এই 1 কিলোমিটারের মধ্যে 3টা স্কুল, ছাত্র আছে আমার 50 জন, শিক্ষক আছেন সেখানে একটাতে একদম নেই আর একটাতে বেশি। তো আমরা কি করলাম, দুইটাকে মিলিয়ে একটা জায়গায় আনলাম কাছাকাছি, যেহেতু 1 কিলোমিটারের মধ্যে হয়, কোনো অসুবিধা নেই ছাত্রছাত্রী যেতে। তো আমরা কোয়ালিটি এডুকেশনের কথা তারাও বলতো, তারা তো আরো বেশি বাড়িয়ে বলতো কি বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক এরকম কিছু একটা বলতো। তো সমাজতন্ত্রের যে ধারণা সেটাও কিছু হয়নি লাগলো। আর যেটা তাদের যে বলে থাকে সবাইকে শিক্ষা দেওয়া, আধুনিক শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা ইত্যাদি, তারপরে কোয়ালিটি এডুকেশন যেটা, সেটা কিছু হয়নি। তো এখন আমাদের রাজ্য সরকার সেটাতেও কাজ দিয়েছে। এবং যারা বেকার তাদেরকে কিভাবে আরো তাদের স্কিলকে ডেভেলপ করতে পারি আমরা, আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। আগামী দিনে আমাদের কেন্দ্র থেকে আমি জানি যে আমাদের শিল্পমন্ত্রীরা বিভিন্ন, বিশেষ করে ফুড প্রসেসিং, আমাদের এখানে চেষ্টা করছে কিভাবে আরো ইউনিট করা যায়, এবং রাবার, বাস ইত্যাদি যে আমাদের গ্যাসের উপর ভিত্তি করে আমাদের এখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর, এটাকে কিভাবে ব্যবহার করে আমরা অর্থনৈতিকভাবে এগোতে পারি। প্রতিবেশী রাষ্ট্র বলতে আমাদের বাংলাদেশকেই আমরা পাই, আমাদের 3 দিকে। তো বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আমাদের মোদিজি আসার আগে মানে অপপ্রচার হয়ে গেছে, মোদিজি এলে বাংলাদেশের সঙ্গে খারাপ হবে। আজকে সারা পৃথিবীতে চায়না এই পাকিস্তান বাদে সব ভারতের মতো। কেন চায়না আর পাকিস্তান? এটা তো তাদের আমি বলবো একটা তো মানে আমাদের যে চায়নার যে মানসিকতা বর্তমান বিশ্বে, যেভাবে সিপিএমরা বলতো সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের মুখোশ কিন্তু আমরা চায়নার মধ্যে দেখতে পাই। আসলে আমেরিকার কথা তারা বলতো, আর চায়নার কথা কিছু বলতো না। 62-তে চীন আমাদের ভারতে আক্রমণ, ভূখণ্ড দখল, তারপরে কিন্তু এই চায়নারা কমিউনিস্ট মানে চীনের বিরুদ্ধে কিছু বলতো না। তার জন্য যা পরিণাম, একটা সিপিআই আর একটা সিপিআইএম হয়েছে। তো এবারও আমরা দেখেছি। তো এই দুইটা দেশ বাদে আজকে সারা বিশ্ব আমাদের সঙ্গে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে এই যে অঞ্চলকে ব্যবহার করে কিভাবে আমরা অর্থনৈতিকভাবে জলপথে এবং বাংলাদেশের সঙ্গে, যেটা আমাদের কোনো ম্যানিফেস্টো বা নির্বাচনী ইস্তাহারে কোথাও আমাদের উল্লেখ ছিল না, কিন্তু আমরা কাজ করছি তার উপরে। তো কাজে অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকে এক কথায় উন্নতি করতে গেলে যা যা আমার করার সেটা আমাদের সরকার কাজ করছে। তো আমি আশাবাদী যে আমাদের স্বপ্ন একদিন সত্য। ঠিক, আমরা একেবারে শেষ দিকে রয়েছে। আরো একটা শেষ প্রশ্ন করতে চাইবো যে আপনি যে কথাটা বলছিলেন যে বিভিন্ন সময় আমরা সিপিআইএম দলকে নিয়ে বিভিন্ন অভিযোগ শুনতে পেয়েছি, তার পাশাপাশি সিপিআইএম দল বিভিন্ন সময় দাবি করে থাকেন এডিসি নির্বাচনে বা তারা জয়লাভ করবেন। এবার শেষ প্রশ্ন, বিজেপি পাহাড়ে যখন যাচ্ছেন আপনারা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানেও রাজ্যেও একটা অভিযোগের তীর রাজ্যের সরকারের দিকে উঠছে, যে রাজ্যের সরকার বর্তমানে একটাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, যে যুবকরা কর্মসংস্থান পায়নি এবং বিরোধীরা সেটা করছেন। শেষ এই এডিসি নির্বাচনে বিশেষ করে সবচাইতে বেশি যারা রয়েছেন বিরোধীরা, তারা এই অভিযোগটা আনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। কিন্তু আপনারা বলছেন যে হয়ে যাবে এবং কর্মসংস্থান হবে, 8000 শূন্যপদ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা দাবি করছেন একটাও কর্মসংস্থান হয়নি। কি বলবেন?
দেখুন সিপিএম এর যে 25 বছরের পাপ তারও প্রায়শ্চিত আমাদের করতে হচ্ছে। 7.5 লাখ 8 লাখ বেকার ছিল সেই সময়, সেটা আমাদের মাথার বোঝা। 10,323 যে সংখ্যাটা, এটাও তাদেরই দেওয়া। এই ত্রিপুরার যে একটা কি বলবো অভিশাপ বলবো না কি বলবো, তো এইগুলি নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। আবার তাদেরই কিছু ক্যাডার যাদের 3 তল বাড়ি, 15 লক্ষ টাকার গাড়ি যাদের আছে, তারাও বলছে ভাত দাও ভাত, বিপিএল। হ্যাঁ বিপিএল তারা দাবি করছে। এবং এমন এমন চিত্র উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন বিধায়কের ছেলে তিনি যে আমাদের 10,000 যে ইয়ে করা হয়েছিল, কার্ড করা হয়েছিল যে তাদেরকে বিনামূল্যে চাউল দেওয়া হবে, সেখানে তাদের নাম এসেছে। একদম। আমি তো বলবো যে কর্মসংস্থান হচ্ছে না তার উদাহরণ তাদের কেউ কেউ ছিলেন এমএলএরাও আমাদের সময়ে, তাদের সেই সময়কার এমএলএ আমাদের বিজেপি সরকার আসার পরে আজকে শিক্ষক হিসেবে কাজ করছেন। তার থেকে উদাহরণ আর কি হতে পারে? কর্মসংস্থান যে হচ্ছে না, আমি তাদেরকে সংখ্যা আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই তাদের একজন প্রাক্তন এমএলএ এখন শিক্ষক হিসেবে কাজ করছে। বারবার নাম নিলে হয়তো বা ওনার অপমানিত ইতিহাসে আছে কোথাও যে প্রাক্তন এমএলএ শিক্ষক, তাও যে দলটা আমাদের বিরোধী দল হিসেবে একটা সময় আমরা যাদেরকে ইয়ে করেছি, বা আমরা বিরোধী দলে যখন ছিলাম, তো আমরা যে সবাইকে নিয়ে ভাবি আমাদের সরকারি নিয়মে যা হবে সেটাই যে আমরা করি, আমরা বেআইনি ভাবে সরকারি নিয়মকে ভেঙে আমরা কাউকে চাকরিও দেই না, সেটা উদাহরণ হচ্ছে কি। না হলে তাদের প্রাক্তন এমএলএ আমাদের সময়ে চাকরি মানে পেতে পারে না। আর সেই সময় 10,323 যখন দেওয়া হয়েছিল, তাদেরকে ইন্টারভিউর পরে ইন্টারভিউ বিভিন্নভাবে কয়েক বছর পুরানো হয়েছে। 1-2 বছর আগে চাকরি যদি ছাড়া হতো তাহলে আজকে এই দুর্দশা। অর্থাৎ একটা ছোট্ট ভুলের জন্য আজকে শিক্ষা অধিকার আইন যেটা, তো সেটা লাগু হওয়ার পরে তো যেগুলো নিয়ম সেটা তো মানতেই হবে। তো না মানার কারণে আর শুধু 50 থেকে 7 জন যারা যুবক যারা বঞ্চিত হয়েছিল তাদেরও সেই কোয়ালিটি ছিল হয়তো, কিন্তু তাদেরকে তারা বলেছিল যে না তোমরা কোথায় যাবে যাও, তো তাদের পরাজয় তো সেই 50-60 জন যুবকের কাছে পরাজয়, ঠিক আম জনতাকে বাদ দিন। তো এই যে কর্মসংস্থান তারা যে দিয়েছিল তার প্রমাণও 10,323। ঠিক আমরা যেগুলি দিয়েছি অন্তত এখন মানে একবার ইয়ে করার পরে আমরা বলি চায়না মালের যেমন গ্যারান্টি নেই, সিপিএম এর সময়ে সমস্ত কিছুরই গ্যারান্টি ছিল। ঠিক। আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজ্যের পূর্ব ত্রিপুরার যিনি সাংসদ রয়েছেন রেবতী ত্রিপুরা, গোটা বিষয় তিনি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কিভাবে বিজেপি দল এডিসি নির্বাচনকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে এবং তারা নিশ্চিত তারা জয়লাভ করবে, এবং রাজ্যের প্রধান বিরোধী দল যারা সিপিআইএম রয়েছেন, বামফ্রন্ট যারা রয়েছেন, তাদের যে দাবি প্রতিনিয়ত তারা যে দাবি করে যাচ্ছেন যে তারাই জয়লাভ করবেন, কিন্তু সেটা পুরোপুরি ভুল বলেও কিন্তু তিনি দাবি করেছেন। কারণ পাহাড় বিজেপিকে চাইছে, এটাই তিনি দাবি করলেন যে যেখানে জল পৌঁছয়নি, যেখানে শিক্ষা গিয়ে এখনো পৌঁছতে পারেনি, ঘরে চাল এখনো পর্যন্ত পৌঁছয়নি, খাবার পৌঁছয়নি, সেখানে কোথায় উন্নয়ন, কোথায় সিপিআইএম এর সেই উন্নয়নের ঢাক, সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট বলেই দেখা যাচ্ছে। এখন দেখার সময় বলবে কথা, কারণ এডিসি নির্বাচন হয়তো বা কোভিড এর জন্য পিছিয়েছে, কিন্তু খুব শীঘ্রই হয়তো বা এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে কেন্দ্র থেকে, যখনই সময় নির্ধারণ করা হবে, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি যখন বিভিন্ন বৈঠক হবে, আলোচনা হবে, তারপরেই কিন্তু সেই তারিখই ঘোষণা হবে। অর্থাৎ এডিসি নির্বাচন হয়ে যখন ফলাফল ঘোষণা হবে তখনই দেখা যাবে যে পাহাড় কার দখলে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।